মামুনুল থেকে শুরু করে নজরুল, প্রায় সকল মোল্লা মুন্সি একে অন্যের চেয়ে লুচ্চামিতে এগিয়ে যাচ্ছে। নিশ্চয় আপনাদের মনে আছে 501 মামুনুল হক বন্ধুর বউকে নিয়ে রিসোর্টে গিয়ে ধরা পড়ার পরে তার আপন স্ত্রী আমেনা তৈয়বাকে কি বলেছিল? তুমি আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে কইরো না। স্বামীকে বাদ দিয়ে ভিন কোন পুরুষের সাথে যোগাযোগ করা, তার সাথে সম্পর্ক করা, এটি সম্পূর্ণ হারাম। হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিলাসবহুল রয়্যাল রিসোর্টে এক নারী সহ আটক করে স্থানীয় লোকজন। পুরো বিষয়টা তোমাকে আমি সামনে এসে বলবো। ওই মহিলা যে ছিল সাথে সে হলো শহীদুল ইসলাম ভাইয়ের ওয়াইফ, বুঝছো? তুমি আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে করো না। এই ঘটনা যখন সর্বমহলে ছড়িয়ে পড়ে তখন এসে বলল এটি মানবিক বিয়ে, ইসলামিক রীতিতে বিয়ে করেছে। এখন কোথায় তার সেই বউ আমরা জানি না। নির্বাচনের হলফনামায় সেই বউয়ের নাম আছে না, নেই, আছে শুধু আমেনা তৈয়বা। এইবার আলোচনায় রয়েছেন সাতক্ষীরা 4-এর জামাতে ইসলামের মনোনীত এমপি গাজী নজরুল ইসলাম। গাজী নজরুল ইসলাম তিনি সৎ লোকের শাসন চান, তাই তো রিসোর্টে না গিয়ে, 5 স্টার হোটেলে না গিয়ে একদম সাদামাটা একটি হোটেলে, ভাঙাচোরা একটি হোটেলে সাধারণ এক নারীকে নিয়ে বিশেষ মুহূর্ত পালনকালে ধরা পড়েছেন জনতার হাতে। এইবার ইসলামপন্থীরা উঠে পড়ে লাগলো, না এটি এআই, আমাদের জনপ্রিয় নেতার মানহানি করার উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে। ফ্যাক্ট চেকিংয়ে জানা গেল যে না, ঘটনা সত্য। গতকাল থেকে এই ভিডিওটি ঘুরছিল, কিন্তু যেহেতু একজন ব্যক্তি ব্যক্তিগত পরিসরে কি করবেন কি করবেন না তা নিয়ে আমাদের মাতামাতি করা উচিত নয় বলে এড়িয়ে গেছে। কিন্তু অবশেষে জানা গেল ওই নারীটি অপ্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক দুজন পুরুষ, নারী পুরুষ কি করবেন কি করবেন না এটা একান্তই তাদের ব্যক্তিগত বিষয়। আইন এই ঘটনার বিরুদ্ধে যাচ্ছে কিনা সেটা আইন দ্বারা নির্ধারিত হবে। কিন্তু আমরা অনেক সময় মোরাল পুলিশিং করি, কাউকে প্রেম করতে দেখলে, কাউকে পার্কে বসে কথা বলতে দেখলে, বা ব্যক্তিগত পরিসরে হানা দিয়েও আমরা বোঝাতে চাই যে অন্য ব্যক্তিটি কি করবে কি করবে না, ধর্ম কি বলে, রাজনৈতিক আদর্শ কি বলে, সেটা দ্বারা বিবেচনা করি। এখন এই মোল্লা মুন্সিদের বেলায় এই মোল্লা তার নাতির বয়সী এক মেয়েকে বাধ্য করেছে তার সাথে ব্যক্তিগত মুহূর্ত পালন করতে। বাধ্য কিভাবে করেছে দেখুন। এই নথিতে কি দেখতে পাচ্ছেন? সুপারিশ করেছে, খুব জোর দিয়ে সুপারিশ করেছে এই মেয়েটির চাকরির ব্যাপারে, এবং সেই নথিতে কিন্তু বৈবাহিক স্ট্যাটাস রয়েছে অবিবাহিত। বৈবাহিক স্ট্যাটাস কেন জরুরি? মামুনুলের মতো সেও বলেছে এই মেয়েটি তার দ্বিতীয় স্ত্রী। কিন্তু ধরা পড়ার পরে কি করেছে সেটা আমাদের দেখে নেওয়ার বিষয়। প্রথমে চলুন দেখে নেই এই নজরুল ইসলাম, গাজী নজরুল ইসলাম, গাজী নজরুল ইসলাম, পাজি নজরুল ইসলামও বলতে পারেন, সে এই মেয়েটিকে নিয়ে রিসোর্টে গিয়ে এইভাবেই ব্যক্তিগত মুহূর্ত পালন করেছে। এবং ধরা পড়ার পরের তার বক্তব্য, জামাতের লোক, তার জামাত ইসলামের আইডি কার্ড দেখতে পাচ্ছেন, দেখেন সাতক্ষীরা জামাতের লোক মেয়ে সহ এখানে ধরা খাইছে। এই যে মুরব্বী মেয়ে সহ ধরা খাইছে জামাতের লোক। হ্যাঁ, জামাতের লোক। মেয়েটির মুখ ব্লার করে দিয়েছি, কারণ আমরা চাই না কোনো ব্যক্তি তার সামাজিক মর্যাদা হারায়। আচ্ছা, তোমার নাম কি? নামটা বলো ভাইয়া, আমরা তোমার ক্ষতি করবো না। বলো নামটা বলো ভাইয়া, বলো। স্থানীয়রা যখন এখানে হানা দিয়েছে তখন কিন্তু এই নারীর সাথে যথাযথ পদ্ধতি অবলম্বন করেছে, অর্থাৎ অমর্যাদা করেনি, নারীর গায়ে হাত তোলেনি। নারী বলা যাবে না, কিশোরী, কারণ তার হলফনামায় দেখতে পাচ্ছেন, মানে সুপারিশ লেটারে দেখতে পাচ্ছেন তার শিক্ষাগত যোগ্যতা এসএসসি, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। মাহিয়া বলেও যে নামটি হবে না, মিথ্যা বলে বলেছে। আমরা তো এটা নিয়ে তো ঝামেলা করবেন, এটা তো জানি। হ্যাঁ, তোরে জিজ্ঞেস করি কি দাও। আচ্ছা, মিরপুর কোন জায়গা বাসা? এই মুরব্বী, আপনি আর কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যিকার হ্যাঁ, এখানে এই গাজী নজরুল ইসলামের স্বীকারোক্তি থেকে স্পষ্ট যে সে অপরাধ করেছে, আজকেই নিয়ে এসেছে। কিন্তু স্থানীয়রা বলছে আপনারা অনেক দিন এসেছেন গেছেন, কিন্তু
সময় এবং সুযোগের অপেক্ষায় আপনাদেরকে হাতে নাতে ধরতে পারিনি। এটা প্রথম অনেক হয়েছে, ঠিক আছে, আমরা হাতে নাতে ধরার জন্য এতদিন ওয়েট করছি আপনাদের। আচ্ছা, এই রুম শুনেন, এই রুম ভাড়া করছেন নীলার থেকে? আমি জানি না, আমার একটা ভাগ নিয়ে আছে, সেইটি ভাড়া করছি। ওই যে ড্রাইভার, হ্যাঁ, রুম সে নিজে ভাড়া করেনি, ওই মেয়েটিকে দিয়ে বা এই ব্যক্তির অর্থাৎ গাজী নজরুল ইসলামের ড্রাইভারকে দিয়ে রুম ভাড়া করিয়েছে। ও আচ্ছা, দেখা যাচ্ছে না স্যার, চিনি না আমরা। এই থোড়ি আমরা থোবে না। এই লোক কি কণ্ঠ। না, আপনি অন্যায় করছেন, হ্যাঁ, আপনি অন্যায় করছেন। এখানে সে স্বীকার করলো অন্যায় করেছে। পরবর্তীতে যে দাবি করলো বিবাহিত স্ত্রী, সেটি যে মিথ্যা এখানেই তো প্রমাণিত। আপনার স্ত্রীকে নিয়ে যদি আপনি হোটেল রিসোর্টে যান, আপনার সাহস থাকবে অন্যরকম, আপনার কথা বলার ধরন থাকবে ভিন্ন। এখানে সে যে অন্যায় করেছে সেটি স্বীকার করেছে। আবার একটু দেখুন। না, আপনি অন্যায় করছেন, হ্যাঁ, আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ের লোক লিয়া না, এমনি না, আপনি একটা ঘরের ভিতরে জামাত হয়েই তো করে। আপনারা কয়দিন আছেন এই নিয়ে? একবার বিশ্বাস এখানে সে কিন্তু বলল কিছুই হয়নি। এখন এখানে দেখবেন যে ওই বাচ্চা মেয়েটির সাথে কি করছে এই বুড়া। ডিসকাশন, এটা কি বলবে ইংরেজিতে জন্য কি বলে, কি প্লে জানি, পলিটিক্যাল ডিসকাশন। বদ্ধ ঘরে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই এই জান্নাতের পথে পুলসিরাত পার করছে। পুলসিরাত পার করা দেখছেন। জামাতি বা ইসলামিক সন্ত্রাসীগুলো এখন বলবে আপনি না সাম্যের কথা বলেন, আপনারা না সেকুলার, আপনারা না ব্যক্তিগত পর্যায়ে কে কী করবে, ব্যক্তিগত স্বাধীনতায় বিশ্বাস করেন। এই মোল্লার ব্যাপারে, এই জামাতি রাজাকারের সন্তানের বিষয়ে সেই ব্যক্তিগত পর্যায়ে চলবে না, কারণ মেয়েটি মাইনর। মেয়েটি মাইনর, 1 2 হচ্ছে এরা এই মোল্লা মুন্সিগুলো হিপোক্রেট। আমি দেখাচ্ছি তার বক্তব্য কিভাবে হিপোক্রেসি করছে। আগে দেখুন তাদের জান্নাতে নিয়ে যাওয়ার, জান্নাতের টিকিট দেওয়ার জন্য ব্যক্তিগত কক্ষে নিয়ে এসে, আরে যে কক্ষটিতে নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন দেয়ালে স্টিকার, মানে আসলেই তারা সৎ লোক। চাইলে তো পারতো একজন নায়িকাকে নিয়ে 5 স্টার হোটেলে যেতে, সেটা করেনি। সততা দেখুন। আশেপাশে থাকা বাচ্চা মেয়ে, তারা যদিও বলবে এটি নবীর সুন্নত, আমি সে বিষয়ে যাচ্ছি না। অপ্রাপ্তবয়স্কা এই কিশোরীকে বাধ্য করেছে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তার সাথে যৌনকর্ম করতে। এই ভিডিওটা অনেক দীর্ঘ, সেটি আর না দেখাচ্ছি। আরও অন্তরঙ্গ মুহূর্ত আমরা না দেখি, বুঝতে পারছি এখানে কী ঘটেছে। তো এইবার দেখুন তো এই ব্যক্তিটি অর্থাৎ গাজী নজরুল ইসলাম, এই জামাতি নুরানি চেহারা সম্মিলিত নেতা, তার রাজনৈতিক প্রচারণায় টেলিভিশন ইন্টারভিউতে কি বলছে নারী সম্পর্কে। সে বলছে নারীরা ঘরে থাকবে, একান্তই যদি বাইরে যেতে হয় তাহলে একজন গার্ডিয়ান নিয়ে, ওরা মারহাম কি যেন বলে, তো যার সাথে যৌন সঙ্গম করা যাবে না, অর্থাৎ আপন ভাই, বাবা, এইরকম ব্যক্তিকে নিয়েই বাইরে যেতে হবে। অর্থাৎ নারীরা স্বাবলম্বী নন একা চলাফেরার জন্য। তারা মনে করে একা কোনো নারী চলাফেরা করলে তাদের মতো মোল্লা মুন্সিরা ধর্ষণ করে ফেলবে। তো এই কথা বলা ব্যক্তি আর এক কিশোরীকে নিয়ে ব্যক্তিগত মানে সুন্নত জান্নাতে যাওয়ার টিকিট দিচ্ছে বদ্ধ ঘরে, এবং হানা দেওয়ার পরে ভুল স্বীকার করলো। শুনুন তার রাজনৈতিক বক্তব্যগুলো, মানুষকে কিভাবে দিনই দাওয়াত দেয় সে সকলের নমুনা। মেয়েরা একটু শালীনভাবে চলবে, তারা মানে মাথার যে কাপড়টা, একটা পর্দা, একটা চাদর মাথার উপরে রাখবে। এমনি শালীনভাবে চলানো তো আজকাল ভিন্ন দেশে লোকেরা তো শালীনভাবে অনেকে চলে। তা আমাদের চাই যে আমাদের মেয়েদের জন্য মানে সতর বা তাদের শরীরটা বাইরে না বের হয়। আমাদের একটা কনসেপশন হলো মেয়েরা সব কাজ করতে পারবে, কিন্তু যখন দূরে যাবে গায়ের মাহরুম বলে একটা জিনিস আছে, নিজের রক্তের সম্পর্ক আত্মীয় একজন সাথে থাকতে হবে। এটা বোধহয় শুধু মুসলমানের জন্য না,
অন্য ধর্মের জন্য প্রয়োজন। একা একা চলাটাও ঠিকও না, বর্তমান রাস্তাঘাটে পথে একটা মেয়ে একা একা চলবে ঠিক না। রক্তের সম্পর্কে পুরুষ হলে ভালো হয়, মহিলা হলে অসুবিধা নাই। জামাত কোনো সময় বলে না মেয়েদের আটকে রাখা হয়। কি বুঝলেন? এবার দেখুন তার রাজনৈতিক প্রচারণায় তাদের যারা কর্মী অর্থাৎ জামাত ইসলামের নারী যে কর্মীরা রয়েছে তাদেরকে পর্দার আড়ালে বসে কথা বলছে, অর্থাৎ আউটডোরে বাইরে পর্দাটা নিয়ে অন্য নারীদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, কারণ ওই নারীদের মুখ দেখা নিষিদ্ধ তাদের ভাষায়, কিন্তু রিসোর্টে হোটেলে ওইটা খুব আরাম। দেখুন তার বক্তব্য। আর জুলুম পা সাক্ষ্য দেবে, এই পা দিয়ে হেঁটে হেঁটে এই ইউনিয়নের দায়িত্বশীলরা আহ্বান করছিল ভোটের বৈধীকরণের আপনারা পা হেঁটে আসছেন না, এই পা সাক্ষ্য দেবে আল্লাহ। এই মহিলা মেধাবী তরুণী, তাদেরকে আমরা হাতে কলমে কারিগরি বিদ্যা শিক্ষা দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই। আমরা উদ্যোক্তা তৈরি করতে চাই। আমরা আমাদের ফরেস্ট রিসোর্সটাকে সেটাকে আমরা অ্যানালাইসিস করে পরীক্ষা নিরীক্ষা করে বিদেশে রপ্তানি করার ব্যবস্থা আমরা করতে পারি। আমাদের প্রচুর মৎস্য সম্পদ আছে, এখানে চিংড়ি সম্পদ আছে, কাঁকড়া সম্পদ আছে। এগুলোকে গবেষণামূলক কার্যক্রম চালিয়ে আমরা এখানে উন্নত প্রযুক্তির মাধ্যমে ব্যবসা ভিত্তিক কার্যক্রম গড়ে তুলতে চাই। যারা তরুণী আছে, মেধাবী তরুণী, তাদেরকে আমরা হাতে কলমে কারিগরি বিদ্যা শিক্ষা দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই। সর্বোপরি আমরা নারীদেরকে এই প্রগতির উচ্চ শিখরে আমরা নিয়ে যেতে চাই। সাতক্ষীরাকে কি সম্মানিতই না করলো। মামুনুল হক করেছিল পুরো তার দলবল মোল্লা মুর্শিদদেরকে, আর এই গাজী নজরুল ইসলাম সাতক্ষীরাকে। কারণ জামাতি আর এক মোল্লা আর এক এমপি আমির হামজা বলেছিল আল্লাহ যদি কাউকে জান্নাতে দেয় তাহলে প্রথম সাতক্ষীরা থেকে শুরু করবেন। শুনুন সেই আমির হামজার বক্তব্য। সাতক্ষীরা আমাদের আবেগের জায়গা। সারা বাংলাদেশে আমার যতটুকু বাস্তবতা ধারণা আমি জানি, আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে। এবার বুঝলেন তো কেন আল্লাহ জান্নাত সাতক্ষীরা থেকে শুরু করবেন? এবার চলুন আর এক জামাতি নারী, তার বক্তব্য শুনি। মাহমুদা মিতু সম্ভবত নাম, যদিও তার সমালোচকরা তাকে জামাতের সেবাদাসী বলে থাকেন, কিন্তু এই নারীকে আমি সেবাদাসী বলবো না। তিনি পেশায় একজন সম্ভবত ডক্টরদের যা অবস্থা, সকশিত রাজাকারের বাচ্চারা তো এরকমই হবে এবং তাদের রাজনৈতিক বক্তব্যও এরকম হবে। আর এই সবকে শাসন একমাত্র জামাত ইসলামী দিতে পারবে, সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আর কোন দলের ক্ষমতা নাই সবকে শাসন প্রতিষ্ঠা করার, কোন দলের ক্ষমতা নাই। Wake up to reality. দেখেন সাতক্ষীরা জামাতের লোক মেয়ে সহ এখানে ধরা খাইছে, এই যে মুরব্বী মেয়ে সহ ধরা খাইছে জামাতের লোক। মামুনুল যখন লুচ্চামি করতে গিয়ে ধরা পড়েছিল তখন কিন্তু তার পক্ষে অসংখ্য মোল্লা মুন্সিরা দাঁড়িয়েছিল, বলেছিল মামুনুল হক নামাজ আদায় করতে রিসোর্টে গেছে। এইবারও তার ব্যতিক্রম ঘটবে না। এদের মতো ধর্মীয় সন্ত্রাসী যেগুলো আছে, ধর্ম ব্যবসায়ী রয়েছে, তারা কিন্তু অলরেডি এই মোল্লার অর্থাৎ গাজী নজরুল ইসলামের পক্ষ নিয়ে নিয়েছে। বলছে আল্লাহ এই গাজী নজরুল ইসলামকে জান্নাত নসিব করুক। অবশ্য ধর্ষক আর এক ধর্ষকের পক্ষ নেবে, হিপোক্রিট আর এক হিপোক্রিটের পক্ষ নেবে, তাই না? জামাত শিবিরের যে ছাত্রী সংস্থা রয়েছে একটি নামেই, আর ছাত্র শিবির, এই পোলাপানগুলো এখন হাউমাউ করে কাঁদছে। কাঁদছে, কাঁদার পরে আবার বলছে এগুলো করা যায়, ইনিয়ে বিনিয়ে এই ভণ্ডামির, এই লুচ্চামির বৈধতা দিচ্ছে। শিবিরের যারা সদস্য বা কেন্দ্রীয় নেতা, এদের মধ্যে হয়তো অনেকেই প্রেম করে, কিন্তু কেউ ধরা পড়ে বা জানাজানি হয়, কারোটা সামাজিকভাবে বৈধতা দেওয়া হয়। ইটস ভেরি নর্মাল, এটা হতেই পারে, হচ্ছে এবং হবে। সাহাবীদের মধ্যেও এই প্রেম গঠিত ঘটনা ঘটতো। একটা সময় এগুলো যেমন অন্যের স্ত্রীকে ভালো লাগতো, তারপরে তাকে বলতো যে তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও। এটা নবীদের মধ্যেও ঘটেছে, যদিও ওটা অন্যায় না। প্রিয় বন্ধুগণ, অন্যান্য এরকম লুচ্চা মোল্লা মুন্সিরা নিশ্চয়ই এখন আতঙ্কিত। তারা আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ সৎ লোকের শাসন চাই, সিসিটিভি ক্যামেরা মুক্ত হোটেল রুম, রিসোর্ট রুম চাই। 501 থেকে শুরু করে এই সাতক্ষীরার ঘটনা আপনাদেরকে কি প্রমাণ করলো?
এই ঘটনাগুলো থেকে আমরা কি শিখলাম? যেই পথে মামুনুল সেই পথে নজরুল। যে ঘটনাগুলো আমরা দেখতে পাই না সেগুলো রয়ে যায় আড়ালে। অর্থাৎ প্রতিনিয়ত মোল্লা মুন্সিরা বাইরে অর্থাৎ মসজিদের মেম্বরে দাঁড়িয়ে ওয়াজ মাহফিলের মাচায় বসে আমাদেরকে শেখায় নারীদেরকে কিভাবে নির্যাতন করতে হবে, নারীদেরকে কিভাবে অবদমিত করে রাখতে হবে। নারীরা এই সমাজের কলঙ্ক, নারীরা জিন্স পরলে ভূমিকম্প হয়, নারীরা স্বাভাবিক কাপড় চোপড়ে বাইরে গেলে তাদেরকে বলে এরা জেনাকারী। অথচ এই কাজগুলো বেশি বেশি তারা করে। এরাই সবচেয়ে বেশি পর্ন দেখে পারভার্ট হয়, নারী না পেলে বাচ্চা শিশুদেরকে, ছেলে শিশুদেরকে ধর্ষণ করে। প্রতিনিয়ত মাদ্রাসা মক্তবে কি ঘটে তা নিশ্চয়ই আপনাদের অজানা নয়। কিন্তু আমরা এই ভণ্ড বদমাশ লুচ্চাগুলোর বিচার করতে পারি না, কারণ তাদের মাথায় টুপি, মুখে দাড়ি, লেবাস দেখে আপনারা বিচার করেন। এদের কাছে আমাদের কোনো সন্তান নিরাপদ নয়। দেখুন, এই অপ্রাপ্তবয়স্কা এই কিশোরীকে নিয়ে সে হোটেল রুমে গিয়ে যা করলো, আপনার মা বোনদের সাথে করলে আপনার কেমন লাগবে? আপনার সন্তানকে জান্নাতে পাঠানোর জন্য মাদ্রাসায় পাঠাচ্ছেন, মোল্লা বলাৎকার করে দিচ্ছে, আপনি কিছু বলছেন না বা লুকানোর চেষ্টা করছেন, পাছে ইসলামের মাদ্রাসার মক্তবের বদনাম হবে। আপনার ইজ্জত বাঁচছে না, কার ইজ্জত বাঁচাতে চাইছেন? নাকি আপনিও এদের মতো হিপোক্রিট? আমি ভিডিওর মাঝখানে যে কথাগুলো বলছিলাম, প্রাপ্তবয়স্ক যে কোনো মানুষ যে কোনো কিছু করতে পারেন উভয়ের সম্মতিতে, এবং আপনি যে জিনিস করবেন না বলে ঘোষণা দেন, যে জিনিসকে মানুষকে নিরুৎসাহিত করেন, সেই জিনিস আপনি করতে পারেন না। নারীদেরকে আপনি ভোগ্য প্রাণী, ভোগ্য বস্তু, সেক্স স্লেভ মনে করেন, সেক্স ডল মনে করেন, তাদের দেখলেই আপনার ইমানে আঘাত লাগে, দিলের মধ্যে লালা ঝরে। এরকম বক্তব্য দিয়ে আপনি আবার সেই নারীদেরকে নিয়ে গিয়ে মজমাস্তি করবেন, এটা কেমন কথা? সেই কুখ্যাত তেঁতুল হুজুর আল্লামা শফি বলেছিল না, নারীদেরকে দেখলে বুকের মধ্যে লালা ঝরে। এমনকি আপনি যদি 80 বছরের বুড়ো হন, তারপরেও আপনার চরিত্র ঠিক থাকবে না। যদি আপনি এটা অস্বীকার করেন, তাহলে বুঝতে হবে আপনার শারীরিক সমস্যা, অর্থাৎ আপনি ধ্বজভঙ্গ। সেই তেঁতুল হুজুর শেখ হাসিনার কাছ থেকে উপটৌকন নেননি, শেখ হাসিনার হাতে হাত রাখেননি, শেখ হাসিনার পক্ষে কাজ করেননি। শেখ হাসিনা কিভাবে এই বাংলাদেশে মোল্লা মুর্শিদের তোষণ করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্ব মাদ্রাসায় রূপান্তর করেছিলেন, এবং তার বর্তমান রাজনৈতিক অবস্থান, তার দলের নেতাকর্মীদের অবস্থান, সব কিছুই আপনাদেরকে স্পষ্ট। আপনি অপরাধ করবেন, সেই অপরাধ আপনার দিকে ধেয়ে আসবে না, এমন হতেই পারে না। এই মোল্লা মুন্সিরা যারা নারীদের পেটে জন্মে নারীদেরকে ঘৃণা করে, নারীদেরকে দমিয়ে রাখতে চায়, তাদের চরিত্র নিয়ে কথা বলে, তারা তাদের চরিত্র হারাবেই। এটাই কার্মা ইজ এ বিচ, কথাটি আছে না, এই টার্মটি মনে রাখবেন। এবং যারা অভিভাবক রয়েছেন, ছেলে বা মেয়ে সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার আগে 10 বার ভাবুন, এবং এই জান্নাতের টিকিট বিক্রিকারী মোল্লা মুন্সিদের কাছ থেকে 100 হাত দূরে থাকুন। এদেরকে লিল্লা দেবেন না, খয়রাত দেবেন না, কারণ আপনার লিল্লার টাকায়, খয়রাতের টাকায় আপনার বাড়িতে ভাত খেয়ে ওই ভাত দিয়ে যে শক্তি সঞ্চয় করবে, সেটা দিয়ে আপনার শিশুকে, আপনার মাকে, আপনার বোনকে ধর্ষণ করবে। আপনি যদি এই কাজগুলোকে সুন্নতি কাজ মনে করেন, জান্নাতি কাজ মনে করেন, এটা আপনার ব্যাপার, আপনি আপনার ভবিষ্যৎ নিশ্চিত করুন। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করার অনুরোধ করব। এবং আমাদের আইপিটিভির ইনিশিয়েটিভ এটি অনেকটা এগিয়েছে। যদি আপনারা আইপিটিভি সম্পর্কে জানতে চান, অর্থাৎ কি হবে আইপিটিভি দিয়ে, কি করতে যাচ্ছি আমরা এই সমাজে, কি পরিবর্তন আসবে, সেই সম্পর্কে একটি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ইউটিউব ভিডিও, আপনারা দেখে নিতে পারেন এবং এই আইপিটিভির সাথেও আপনারা যুক্ত হতে পারেন। অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে খুব শীঘ্রই। এই ভিডিও থেকে এখানেই বিদায় চাইছি।